बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বরাবরই হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা, 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস, এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। আমরা ও জানে OMR এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোন বেকার যুবক যুবতী, কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোন সরকারি কর্মচারী শিক্ষক, কোন বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা আর করতে পারবে না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না। আর এই মুখ্যমন্ত্রী 26,000-এর সর্বনাশ করলেন। 1806-কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন। ভারতবর্ষের স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন। কোর্টে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন, কোর্ট অবমাননার দায়। আর দ্বিতীয় 1806 ত্রুটিযুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন, যেটা ওম প্রকাশ চৌতালাও স্বীকার করেনি, ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি, চোর মমতা স্বীকার এর কথা বিশ্বাস করবে। আমাদের একটি কথা, আমরা বিধানসভার জরুরি অধিবেশন কেন যোগ্যদের চাকরি ফেরানো না ভাই, এই জন্য অপোজিশন লিডার সাসপেন্ড। ও ভেবেছিল আমরা রাজ্যের মাঠে গোল দেবে, ধন্যবাদ জানাই। আমাদের বাঁচান, চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বাঁচান। আজকে তারা খুব কষ্টে আছে। নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় সকলকে স্বাগত। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় একে তাকে চোর বলে যাচ্ছে, মোদি চোর, শাহ চোর এবং বিজেপি চোর, বিজেপি সরকার চোর, এমন কিছু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করছিলেন। আজ থেকে যদি আমি ঠিক 19 বছর পিছিয়ে যাই, সেখানে দেখব যে আজকের যেমন বিজেপি বিরোধী দলের ভূমিকায় রয়েছে, সেই 2006 সালে বিরোধী দলের ভূমিকায় ছিল তৃণমূল কংগ্রেস, এখন যারা শাসকে রয়েছে। একটা বাইরের একটা ইস্যুকে কেন্দ্র করে, বাইরে আপনারা একটু মনে করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কেউ নন। সেই সময় তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সেই সময় তিনি পার্লামেন্ট করতেন, বিধানসভার কোনো মেম্বারই না। তিনি সিঙ্গুরে যাচ্ছিলেন, তাকে হুগলি ব্রিজে আটকে দেওয়া হয়েছিল,
তারপরে তিনি সেই সিঙ্গুরে যেতে না দেওয়ার ফলে সেই সাবজেক্টটাকে তিনি বিধানসভায় আনেন। বিধানসভায় হঠাৎ ঢুকে তিনি সংবিধানের বই হাতে বলছেন যে সংবিধান লঙ্ঘিত হয়েছে, সংবিধান বাঁচাতে হবে, এবং তার নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সোনালী গুহ থেকে শুরু করে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, সেই সমস্ত নেতৃত্বকে নিয়ে একেবারে বিধানসভায় ভাঙচুর করা হয়েছিল। একেবারে প্রাচীন ঐতিহ্য যে বিধানসভা, সেই বিধানসভায় একেবারে ভাঙচুর চালানো হয়েছিল। বিধানসভা ভাঙচুর শুধু নয় বলবো না, একেবারে হুলিগানিজম চলেছিল। একেবারে বলা হচ্ছিল যে কলতলার একটা মারপিট ওই বিধানসভার মতো একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গায়, একটা সরকারি জায়গায় সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেটা নাকি ছিল ন্যায় নীতি, সেটা ছিল নাকি প্রতিবাদ। আর এখন যেটা যদি ভারতীয় জনতা পার্টি তিনি বলতে উঠলে তাকে চোর স্লোগান দেওয়া হয়, তাকে নানানভাবে কটূক্তি করা হয়, এটা তো বিরোধী দলের কাজ, বিরোধীরা তো করবেই। হঠাৎ করে আজকের জানি না কেন কি বলতে উঠেছিলেন, বাংলা ভাষা নিয়ে এত কেন এই মুহূর্তে দরদ রয়েছে সেটা আপনাদের অন্যদিন জানাবো। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মূলত আজকের যে এই বিধানসভায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে জ্ঞানের পাঠ পড়ালেন আমাদেরকে, আমরা জানি তার জ্ঞানের ভাণ্ডারে একটা প্রচুর জ্ঞানের ভাণ্ডার রয়েছে, প্রচুর জ্ঞান নিয়ে তিনি আমাদেরকে পরিবেশন করেন। আমরা অনেক জ্ঞান শুনেছি, আমরা আর কি কি শুনবো আমরা জানি না, কিন্তু আজকের যে একটা ঘটনা ঘটলো সেটা একেবারে বেনজির বলা চলে। একেবারে 10 মিনিটের মধ্যে বিজেপির 5 জন বিধায়ককে সাসপেন্ড শুধু করা নয়, একদম শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে হেজরাতে টানতে বের করে দেওয়া হলো। এ সমস্ত আপনারা আজকের দেখেছেন। কিন্তু যেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, পার্লামেন্টে যখন যেতেন, সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন, সেই সময় এই যে অনুপ্রবেশ নিয়েই এই একেবারে বিল নিয়ে স্পিকারের মুখে ছুঁড়ে দিতে দেখা গেছে। এখন তিনি বলছেন যে এই কাগজ ছোঁড়াছুড়ি বিধানসভায় বা পার্লামেন্টে কাগজ ছোঁড়াছুড়ি সেটা আনএথিক্যাল। অর্থাৎ তিনি যখন বিরোধী থাকবেন, তিনি যখন প্রতিবাদ করবেন বিরোধী থেকে, তিনি যখন কোণঠাসা হয়ে যাবেন, তখন কিন্তু যেগুলো যা করবেন সেগুলো সব ন্যায়সঙ্গত হয়ে যায়। এবং যখন তিনি শাসন ক্ষমতায় থাকবেন তখন ধর্মঘট চলবে না, প্রতিবাদ চলবে না, বিধানসভায় বিক্ষোভ সমাবেশ কিছু চলবে না, বিধানসভায় কাগজ ছোঁড়া চলবে না। অথচ পার্লামেন্টে চলতে পারে। কিছুদিন আগে পর্যন্ত যে বিল আনা হয়েছে, যে বিলে বলা হচ্ছে যে মন্ত্রী সমেত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও গ্রেপ্তার হলে 30 দিনের মধ্যে তাকে পদ ছাড়তে হবে, না হলে পদটি অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে। সেই বিলটি যখন আনা হচ্ছে, তখন কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, তখন কিন্তু সেই তারই সাংসদরা সেই শাহর মুখে কাগজ ছুঁড়ে মারছে। পার্লামেন্টে যদি করা হয় সেটা এথিক্যাল হয়ে যাচ্ছে, আর বিধানসভায় করা হলে সেটা আনএথিক্যাল। এক যাত্রায় পৃথক ফল আমরা লক্ষ্য করছি। এগুলো ডেমোক্রেসি, এগুলো একেবারে গণতান্ত্রিক, এটা তো বলাই চলে। এই গণতান্ত্রিক বা ন্যায় নীতি এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা অনেক শুনেছি। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো, সেই ঘটনা একেবারে বিধানসভায় তো সবটাই রেকর্ডেড থাকে। এটা যদি আজ থেকে আমরা 20 বছর পরে আমরা যদি সেই বিধানসভার যখন আমরা রেকর্ড ঘাঁটতে যাব, তখন কিন্তু এই বিষয়গুলো সামনে আসবে। অর্থাৎ যেখানে 200-200 অধিক এমএলএ নিয়ে একটা মাত্র 65 জন এমএলএ কে শুভেন্দু অধিকারী আগের দিনেই সাসপেন্ড হয়েছেন, এবং বর্তমানে যে 64 জন এমএলএ যেভাবে শাসক দলকে 200-এরও বেশি এমএলএ শাসক দলে
তাদের সমেত মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চাপ ফেলে দিয়েছে, সেটাই কিন্তু একটা বেনজির দৃষ্টান্ত। এবং আগামী দিনে যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু আরো কি কি দেখতে হবে সেটা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। উনি বলেছেন যে মোদি চোর, শাহ চোর। আর একদিকে যেমন রাহুল গান্ধী যখন যে সব মোদি এক, এটা যখন বলে তার সাংসদ পদ খারিজ হয়ে যায়। এই তো কিছুদিন আগেই ওনার দলের সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ মোহ মৈত্র বলেছেন যে অমিত শাহর মুন্ডটা কেটে, মাথাটা কেটে আগে মোদির টেবিলে দেওয়া উচিত। সুতরাং একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা বলা হচ্ছে, মোদি চোর, শাহ চোর বলা হচ্ছে। এক্ষেত্রে দিল্লি থেকে গৌরব ভাটিয়াকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়েই কিন্তু একটা দায়সারা কাজ সারল কেন্দ্র বিজেপি। আর তারপরে রাজ্য বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট, তিনি একটি প্রেস মিট করলেন এবং করে কোনোভাবে একটা দায়সারা কাজ করলেন। সুতরাং এই যে একটা ACTING আপনারা যেটা মানে বোঝেন, সেইটা বললে পরে এই বিষয়টাকে লঘু করা হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে লঘু করা হয়ে যাচ্ছে, এটা বারে বারে আমি বলতে চাইছি যে রাহুল গান্ধীর ক্ষেত্রে কড়া, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে কড়া, আমি বলতে চাইছি হেমন্ত সোরেনের ক্ষেত্রে কড়া। আর যখন বঙ্গে যখন কোনো পলিটিক্স হচ্ছে, বঙ্গে কিন্তু সেটা একেবারে কেন্দ্র বিজেপির পক্ষ থেকে নরম ভাবাপন্ন হচ্ছে। এর কারণটা আমাকে নিশ্চয়ই বলতে লাগবে না, আপনারা নিশ্চয়ই বোঝেন। সুতরাং একা শুভেন্দু অধিকারী, একা এই শঙ্কর ঘোষ, এই একা শ্রমিক ভট্টাচার্য, এই সুকান্ত মজুমদারকে কি কাণ্ডই না করা হয় এই বজবজে সামান্য এলে। সুতরাং এদেরকে বলির বকরা করে আর কতদিন রাখা হবে আমি জানি না। সুতরাং কারণ নাম যদি চার্জশিটে থাকেও, ইডির চার্জশিটে, সিবিআই চার্জশিটে থাকেও, তাকে গ্রেপ্তার করা হয় না, তাকে খুলেআম ছেড়ে দেওয়া হয়। তাকে রাজনীতি করার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে কোন স্বার্থে থেকে? আমার মনে হচ্ছে একটা বৃহৎ আকারের একটা অঙ্ক রয়েছে, রাজনৈতিক স্বার্থ রয়েছে, বিল টিল পাস করার বিষয় রয়েছে, যাবতীয় যা বিষয় রয়েছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু এটা আস্তে আস্তে আখের বিজেপিরই ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু বিজেপি তলে তলে বুঝতেও পারছে। আমি ক্ষতি লাভ সেটা আমি বিশ্লেষণ করতে আসিনি, কিন্তু যে আকার নিয়ে যে বড় বড় মুখ করে বলা হচ্ছে যে আর মাত্র 6 মাস, আর মাত্র 8 মাস, তারপরে এই সরকার শেষ, না, আদেও কিন্তু এই সরকার শেষ হচ্ছে না। এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব হয়তো নিয়েছে কেন্দ্র বিজেপি, এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব হয়তো নিয়েছে মোদি শাহরা। তা না হলে এত কিছুর পরেও কোনো কড়া মনোভাবাপন্ন নয়। যখন একটা বিহারের ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী, সকল দেশের সকল বাসীর প্রধানমন্ত্রী, তার মাকে যখন অপমান করা হচ্ছে, আমি কোনো কিছুকে কড়াভাবে আমি নিন্দে করছি। যেমন বিহার থেকে প্রধানমন্ত্রীর মাকে অপমান করা হচ্ছে, সেটা নিয়ে আমি নিন্দে করছি। পাশাপাশি সেই ইস্যুটাকে এই বঙ্গে টেনে এনে এই রাকেশ সিং, তিনি যে বঙ্গ কংগ্রেসের দপ্তরে, প্রদেশ কংগ্রেসের দপ্তরে একেবারে রাহুল গান্ধীর মুখে কালি লেপে দেওয়া, এই জিনিসটাকে আমি সমর্থন করছি না। প্রতিবাদের অনেক ভাষা আছে, একেবারে সেই কংগ্রেস দপ্তরে চলে যাওয়া, সেই পার্টির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা যেতে পারে, ধর্ণা দেওয়া যেতে পারে, কিন্তু সেই দপ্তরে চলে যাওয়া, তার একটা পার্টির দপ্তরে চলে যাওয়া মানে তার বাড়িতে চলে যাওয়া এবং তার সেই দপ্তরে গিয়ে তাকে কালি লেপন করা এবং সেটার ফলে একটা কেস হওয়া, তার ফলে যিনি যে ব্যক্তি দলবল নিয়ে করেছেন তার পরিজনদের ওপর হেনস্থা হওয়া এবং অবশেষে তাকে আজকে গ্রেপ্তার করা, এই সব কিছুটাই কিন্তু একটা বঙ্গ বিজেপির অনেক কিছুই দেখতে হবে। অর্থাৎ আজকাল যে নতুন করে যে প্রেম প্রীতি চলছে, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বক্তব্য রেখেছেন, আমি তার বক্তব্য একটু শোনাই, তারপরে আবার শোনাবো শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। একে একে সব বক্তব্য শোনাবো আপনাদেরকে, এই আপনাদেরকে বিশ্লেষণের মাঝে শুনুন। অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আসেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন, ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে,
তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, চোর কি মাইক জোরসে বলে? আজকে চোরের মায়ের বড় গলা। আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা বলে না। আমরা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বরাবরই হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন। আর পাথরের খাদান থেকে পয়সা তোলে, আবগারি আর লটারি, এই নিয়ে হচ্ছে এই সরকার। আর এই সমস্ত থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পরিকল্পিতভাবে। বাইরে প্রধানমন্ত্রী সম্পর্কে গালিগালাজ করলে মানুষ আর শুনছেন না, এমনিতেই আতঙ্কিত যে রোহিঙ্গা দিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, মৃত ভোটারদের দিয়ে, ভুয়ো ভোটারদের দিয়ে ফাঁকা জমিতে ভোটার লিস্টে নাম তুলে আর নির্বাচনী তরি পার করানো যাবে না। একদিকে দেখছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন, যারা ধর্ম বদল করেননি কিন্তু ধর্মের আস্তরণটা বদল করে নিয়েছেন, শাখা সিঁদুর পড়ে নিয়েছেন, নাম বদল করে ঝন্টু মন্টু হয়েছে। আজকে বিহারের এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আজকে বিভিন্ন জায়গায়, গুড়গাঁও, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, সেখানে পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু মানুষ সেখান থেকে গায়েব হয়ে গেছেন আতঙ্কে। এসআইআর হচ্ছে বিহারে, আতঙ্ক তৈরি হয়ে গেছে হরিয়ানায়, আতঙ্ক তৈরি হয়েছে দিল্লিতে। আর বিহারে যখন এসআইআর হচ্ছে, আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই আতঙ্কের কারণেই মুখ্যমন্ত্রীর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তিনি আজকে যে আচরণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে বিধানসভা পরিচালনা করছেন, যদিও বিধানসভা পরিচালনা করাটা কাজ নয়, উনি নিজেই বলেছেন আমি একাই 100, কাউকে নামতে হবে না। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন, স্পিকারকেও উনি চালাবেন, মন্ত্রিসভা উনি চালাবেন, স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করছেন। তো এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছেন? কারণ শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত আইনজীবী, এরপরেও তিনি বিধানসভা স্পিকার থাকবেন। আজকে যেভাবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে, শরীরে 3 জায়গায় তাকে আঘাত লেগেছে, যারা প্রতিবাদ করছেন বেছে বেছে তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে বিধানসভার অধিবেশন ডাকার দরকার কি? স্পিকার প্রথম দিনই সকলকে সাসপেন্ড করে দিন, স্পিকার একটা রুলিং দিয়ে। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস, এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। আমরা ও জানে ওএমআরে হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোনো বেকার যুবক যুবতী, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোনো সরকারি কর্মচারী শিক্ষক, কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা আর করতে পারবেন না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা
মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না। আর এই মুখ্যমন্ত্রী 26,000-এর সর্বনাশ করলেন। 1806-কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন। ভারতবর্ষের স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন। কোর্টে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন, কোর্ট অবমাননার দায়। আর দ্বিতীয় 1806 ত্রুটিযুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন, যেটা ওম প্রকাশ চৌতালাও স্বীকার করেনি, ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি, চোর মমতা স্বীকার এর কথা বিশ্বাস করবে। আমাদের একটি সভা, আমরা বিধানসভার জরুরি অধিবেশন কেন যোগ্যদের চাকরি ফেরানো না ভাই, এই জন্য অপোজিশন লিডার সাসপেন্ড। ও ভেবেছিল আমরা রাজ্যের বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই, আমাদের বাঁচান, চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বাঁচান। আজকে তারা খুব কষ্টে আছে। আমরা আছি, শিক্ষক সুবল সোরেন চলে গেল। আমি আপনাকে বলছি, বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। এই পুরোটা চোর হচ্ছে মমতা। আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিলে এই যে 7ই সেপ্টেম্বর, আরে ভাই আমরা লিখিত প্রস্তাব দিয়েছি, আমি মনোজ পন্ত মুখ্য সচিবকে দিয়েছি, শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে। সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়েছে, যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষার প্রয়োজনীয়তা ছিল না। আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এদেরকে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য। আর আমরাও বারবার বলেছি যে যোগ্য বলুন, না হলে অযোগ্য পুরো বলুন, যে আমরা সবাইকে অযোগ্যকে নিয়োগ করি। ভাই আমি আপনাদের সঙ্গে আছি, যা খুশি আমাদের। মমতাকে না সরালে কোন শিক্ষিত বেকার যুবক যুবতী তার কোনো মুক্তি নেই। আমি আপনাদের বলছি, পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন। তো আমি স্বীকার করি 16 সালে পরীক্ষা দেওয়া লোক কখনো 25 সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না। পাচ্ছেন যেখানে শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন যে চাকরিহারা যাদের যোগ্য চাকরি চলে গেছে বলে তারা দাবি করছেন, সেই চাকরিহারাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে বিজেপি যদি গভর্নমেন্ট আসে তাহলে কিন্তু তাদের সেগুলো সুপ্রিম কোর্টে তারা গিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করবেন। দেখুন, আশা করা, আশা রাখা বা আশা মানে হচ্ছে একটা কথা দেওয়া, একটা আশ্বস্ত করা, এই বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি। সুতরাং এই যে ভারতীয় জনতা পার্টি, তারা যখন বিরোধী থাকেন বা তারা এখন বিরোধী আছেন রাজ্যে, তারাও আবার এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী জায়গায় ছিলেন তখন কিন্তু তিনি অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক কিছু বলেছিলেন। তিনি যেখানেই কোনো রকম কোনো আন্দোলন হতো, যেখানে কোনো প্রোটেস্ট করার হতো, তিনি সটান চলে যেতেন এবং তিনি এমন কিছু বক্তব্য দিতেন সেগুলো মানুষ খেত। এবং তার ফলে কিন্তু 2011 সালে মানুষ লেটস ট্রাই এমন একটা বলা হয়েছিল, এমন একটা মনে করেছিল যে এই বাম শাসনের অবসান চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে আনতে হবে। দেখা যাক তিনি কি করেন। তিনি বিরোধী থেকে তো নানান ধরনের মুভমেন্ট করছেন, তিনি সাধারণ মানুষের জন্য কথা বলছেন, তাকে সরকারে এনে দেখা যাক তিনি কি করতে পারেন। তো তখন কিন্তু বাংলার মানুষ একবারও কিন্তু ঘুণা করেও ভাবতে পারেনি যে ক্ষমতায় আসার পরে তিনি এমন কর্মকাণ্ড করবেন যেগুলো একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড থেকে যাবে। এই যেমন চাকরি যে চুরি হয়ে গেছে সেটা সরকারি সিলমোহর দিয়ে সরকারি একটা পোর্টালে ছেড়ে বলতে হচ্ছে সুপ্রিম কোর্টের চাপে পড়ে যে এই 1806 জন চাকরি চুরি করেছে, তাদের জন্য আবার আজকের তিনি সওয়ালও করছেন। সুতরাং কতটা মানে হচ্ছে বেশি জ্ঞান থাকলে এমন জিনিস হয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। মানে অতি জ্ঞানী মানুষরাই এইগুলো করে থাকেন, অতি জ্ঞানী ব্যক্তিরাই এইগুলো করে থাকেন যে চোরেদের জন্য আমরা আওয়াজ তুলব,
যারা যোগ্য তাদের জন্য নয়, যারা চুরি করেছে, যারা ঘুরপথে চাকরি পেয়েছে, ঘুষ দিয়েছে, তাদের জন্য আমরা গলা ফাটাবো, তাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের করের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা সওয়াল করব। সুতরাং আজকের আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও কিন্তু একটা বড় মানে হচ্ছে এতটা লজ্জাহীন ব্যক্তি যদি কেউ না হয়ে থাকে, সেটা এই রাজ্য সরকারের হয়ে যিনি সওয়াল করেন, তিনি বারে বারে শুধু একবার না, কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট। গতকাল আপনারা দেখেছেন যে হাইকোর্টে তাদের আবেদন খারিজ হয়ে গেছে, যারা অযোগ্য, যারা টেন্টেড, যাদের লিস্টে নাম রয়েছে, তারা হাইকোর্টে যখন গেছে তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে, সেই খারিজ হয়ে যাওয়ার পরে আজকের তারা সুপ্রিম কোর্টে গিয়ে তাদের পক্ষে সওয়াল করছে রাজ্য সরকারের আইনজীবী, যে তাদেরকে যে টেন্টেড তাদেরকে আবার পরীক্ষায় বসতে দিতে হবে। অর্থাৎ কত বড় একটা অপদার্থতা, কত বড় একটা নির্লজ্জ, জ্ঞানহীন একটা বিষয় না থাকলে এই জিনিসটা হয় না। সুতরাং টেন্টেডদের হয়ে সওয়াল করাটা এটা নতুন নয়, কিন্তু বারে বারে একটা কোর্টে আবেদন করছে, সেই রাজ্য সরকারের ভাবমূর্তিটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখুন। রাজ্য সরকার কোন স্তরে গিয়ে এই কাজটা করছে। সমালোচনা শুধু আমি করছি না, বিরোধী দল তো করছে এবং বহু মানুষ করছে। সেই তাদের দলের, তাদের সুপিরিয়র, তাদের মুখ্যমন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কখনো আবার শিক্ষক দিবসে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে টেন্টেডদের গ্রুপ সি গ্রুপ ডিতে আপনার হচ্ছে পদ শূন্য রোধ হচ্ছে, সেখানে ট্রাই করতে পারেন। আবার কখন তিনি আবার বলছেন বিধানসভায় এসে যে এটা এথিক্যাল, এটা নন এথিক্যাল। সুতরাং একই ব্যক্তির মুখে কখনো চোরেদের হয়ে সওয়াল করতে দেখা যাচ্ছে, আবার তিনি আবার কখনো বলছেন যে বিধানসভায় এইসব করাটা ঠিক নয়, ওই সব করা ঠিক নয়। অর্থাৎ একই মুখে কত রকম রঙ্গ চলছে। সুতরাং সেই জন্যই আপনাদেরকে বলছি যে আরো কত কি দেখতে হবে, আপনারা দেখতে অভ্যস্ত হন। আর অবশ্যই আপনারা এই ভাতার কথাটা ভুলবেন না, এই ভাতাটাও নিতে হবে এবং আমরা যে 500 টাকা 1000 টাকা করে নিচ্ছি, সেটার বিনিময়ে আমাদেরকে কিন্তু ভবিষ্যতে সেইটা পেমেন্ট করার জন্য বা সেই দেনাটা বা সেই টাকাটা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সেটা পূরণ করার জন্য আপনারা তৈরি হন। আজকের 500 টাকা 1000 টাকা পেয়ে আপনি ভাবছেন যে সরকার দিচ্ছে আমি নেব না কেন। হ্যাঁ, আপনি নিন, কিন্তু আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে, সেই প্রজন্মের মাথা পিছু আপনি 60,000-70,000 টাকা করে 60,000-70,000 টাকা করে আপনি দেনা রেখে যাচ্ছেন। সুতরাং একটা পরিবার পিছু আপনি 3 লাখ টাকার উপরে দেনা রেখে যাচ্ছেন। তাহলে পরে মানে আপনি নেওয়াটা ভালো না খারাপ আপনি নিজে বুঝবেন। সুতরাং এই ভাতা নেব এবং যিনি ক্ষমতায় রয়েছেন, ভয়ে হোক, ভক্তিতে হোক, ভাতা নিয়ে হোক, যেভাবে হোক তাকে ক্ষমতায় রাখবো এবং তার মুখ থেকে এই জ্ঞান শুনবো। এটাই আমাদের এখন কালচার হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ যারা শিক্ষিত মানুষ, অতি শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা মনে করেন যে এই নির্বাচনে ভোট তো দিতে যেতে গেলে ভোট তো দিতে পারবো না, চোখ রাঙানি দেখতে হবে, কোথাও আটকে দেবে, সুতরাং ভোটটা দিতেই যাব না। ওই জন্য দেখবেন যে শিক্ষিত মানুষের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু ভোটটা দিতে যায় না। আর আমাদের পশ্চিমবঙ্গে বা বেশিরভাগ বড় বড় রাজ্যে দেখবেন গ্রামাঞ্চল বেশি রয়েছে। সেই গ্রামাঞ্চলের মানুষকে অতি সহজেই কিন্তু তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং রুলিং পার্টির পক্ষে ভোট করানোটা খুব সহজ হয়ে থাকে। কেন সহজ হয়ে থাকে? সহজ হয়ে থাকার কারণ হচ্ছে তারা অল্প কিছুতেই সন্তুষ্ট হতে চায়। আমি যদি বামেদের সময় যাই, বামেদের সময় দেখবেন যে আপনার সারা বছরের 5 বছরের দেখবে কোনো সময় দেখবেন না যে উন্নয়ন হচ্ছে, ডেভেলপ হচ্ছে। ঠিক যেমন ভোটটা আসে তখন রেশনে চাল দেওয়া হবে, রাস্তাঘাট ঠিকঠাক করা হবে, মাটি টাটি খুঁড়ে একটু মাটি দিয়ে সমান করে ইট পেতে দেওয়া হবে এবং কিছু কিছু জায়গায় চকচকে ধকধকে করা হবে, বলা হবে যে আমরা এই সরকার, আমরা কাজ করছি এবং জুমলাবাজি একটা বলা হবে যে আমরা সরকারে এলে এই চাকরি হবে, ওই হবে, সেই হবে বলে একটা ভুজুং ভাচুং দিয়ে একটা নির্বাচনী বৈতরণী পার করে দিত। কিন্তু তারা ভাবতেই পারেনি যে 2011 সালে তাদের সরকার আর থাকবে না, তাহলে তারাও এরকম হয়তো অত্যাচার করতো।
সাধারণ মানুষের উপরে, বিশেষ করে বিরোধী দলের উপরে। সুতরাং আর সেই সময় বামেরা বুঝতে পারেনি বা বুঝতে পেরেছে, সেটা কন্ট্রাডিকশন থাকলে আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু তারা কিন্তু যদি এখন শাসক দল যে বিরোধীদের এত কোণঠাসা করার চেষ্টা, বিরোধিতা করলে এতটা কোণঠাসা করার চেষ্টা করছে, সেই সময় যদি বামেরা করতেন কিন্তু তৃণমূল কংগ্রেস এতটা স্পেস পেত না, এইভাবে মানে এখন ক্ষমতায় আসতে পারতো না। এটা কিন্তু আমি হলফ দিয়ে বলতে পারি, হলফনামা দিয়ে বলতে পারি। সেই সময় কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছিল রাজনীতি করার জন্য, এবং রাজনীতিও করা গিয়েছিল। যার কারণেই তো এই দক্ষিণ 24 পরগনাতেই মদন মিত্রর মতো যে কালারফুল বয়, সেই মদন মিত্রর মতো একজন নেতা, যুব নেতা তখন ছিলেন, সেই যুব নেতাকে বিষ্ণুপুরে প্রথমে 2006 নির্বাচনে তাকে দাঁড় করানো হয়েছিল। তিনি রথীন সরকারের কাছে হেরে যান। তারপরে তিনি বাই ইলেকশনে 2008-এ জয়ী হন, এবং সেই জয়ের অঙ্কটা আপনারা জানবেন যে 30,000-এর বেশি মার্জিনে তিনি জয়ী হয়েছিলেন। সুতরাং যদি সেই সময় বিরোধীদের বা অপোজিশনকে রাজনীতি করতে না দেওয়া হতো, দক্ষিণ 24 পরগনায় মানে সিপিএম এর তো একটা রমরমা বিষয় ছিল, শুধু দক্ষিণ 24 পরগনা, রাজ্যের বিভিন্ন জায়গায় একটা রমরমা বিষয় ছিল বামেদের, তাহলে সেই মদন মিত্রকে তারা প্রচার নাই বা করতে দিতে পারতেন, মদন মিত্রকে কোণঠাসা করতেই পারতেন, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। অন্তত আই উইটনেস ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে সব জায়গায় প্রচার করে বেরিয়েছিলেন। সিপিএম সেই স্পেসটা দিয়েছিল, বামেরা সেই স্পেসটা দিয়েছে, বাম সরকার। কিন্তু এখন প্রতি পদে পদে ঘুমে স্বপনে একদম প্রত্যেকটা সময় রাস্তাঘাটে যেতে যেতে ভাবে এই না আমার সরকার চলে যায়, বিরোধীদের একটু স্পেস দেবো না। গণতন্ত্র যাই লেখা থাকবো না ছাই, মুখে এক কথা বলবো, গণতন্ত্রের কথা বলে যাব, বাংলা ভাষা বলাটা। আচ্ছা আপনি পেন বলেন কেন, আপনি কলম বলবেন। আজ থেকে বাংলার যারা বাংলা নিয়ে গলা ফাটাচ্ছেন তারা পেনকে পেন বলবেন না, আপনারা পেনকে কলম বলবেন। আর আপনারা টেবিলকে টেবিল বলবেন না, টেবিলকে বলবেন কেদারা। চেয়ারকে চেয়ার বলবেন না, চেয়ারকে বলবেন আসন। আপনারা এসিকে এসি বলবেন না, এয়ার কন্ডিশনার বলবেন না, যে বাতানুকূল যন্ত্র বলবেন। মোটরসাইকেলকে মোটরসাইকেল বলবেন না, মোটর চালিত যান বলবেন। এইভাবে আপনারা বলবেন, বাংলা বলা প্র্যাকটিস করুন। অভিধান কিনে নিন, বাংলা অভিধান কিনে নিন, ইংরেজিগুলো সব শব্দ ছেড়ে দিয়ে আপনারা বাংলা প্রয়োগ করুন। আপনারা দিল্লিতে বা কোথাও যদি আপনারা সেই নবান্ন থেকে রিপোর্টটা পাঠান, শাসক দল বা যে গভর্নমেন্টে রয়েছে দিল্লিতে রিপোর্ট পাঠান বা বিভিন্ন জায়গায় রিপোর্ট পাঠান, সেগুলো আপনারা বাংলায় পাঠানোর চেষ্টা করবেন। কেন আপনারা ইংরেজির ওপর মায়া আঁকড়ে রয়েছেন বলুন তো? কেন আপনারা হিন্দির ওপর মায়া আঁকড়ে রয়েছেন? আপনাদের উচিত না? বাংলা নিয়ে যখন গলা ফাটাচ্ছেন, ভোট অব্দি গলা ফাটাবেন বলেছেন, ভোট অব্দি অন্তত বাংলায় প্র্যাকটিস করুন। কেন আপনারা হিন্দি ইংলিশে যাচ্ছেন? ওগুলো মানে হচ্ছে বাংলা বিরোধী হচ্ছে, ওগুলো বাংলা বিরোধী হয়ে যাচ্ছে ওগুলো। সুতরাং বাংলায় থাকবেন, বাংলায় হয়ে বলবেন, বাংলা বিরোধী করবেন না। সবটা বাংলায় বলার চেষ্টা করবেন, সবটা বাংলায় বলার চেষ্টা করবেন। তাহলেই বুঝবো যে সত্যি আপনার বাংলার প্রতি দরদ রয়েছে। এটা কিন্তু একটা অন্যরকম আমি বক্তব্য বললাম। এবার যে প্রসঙ্গে আসছি, যে শুভেন্দু অধিকারী আজকের যে বক্তব্যটা একটু আগে শোনাচ্ছিলাম, যে এবারেও নাকি পরীক্ষায় একটা কারচুপি চলছে। আগামী রবিবার পরীক্ষা রয়েছে এসএসসির, সেই পরীক্ষাতেও নাকি অনেকে তো অ্যাডমিট কার্ডের ছবি বা ডকুমেন্ট আপলোডই করেনি, তাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তারা যখন আবেদন করেছেন তাদের ছবি বা ডকুমেন্ট আপলোডই করেননি, তারা জাস্ট কয়েকটা নথি দিয়ে তারা অ্যাপ্লাই করেছেন, তাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। এবং যাদের যাদের ছবি বেরোয়নি বলছে, ছবি আসেনি বলছেন, তাদেরকে ভোটার কার্ড বা আধার কার্ড দেখালে তারা সেই পরীক্ষা কেন্দ্রে বসার অনুমতিও পেয়ে যাবেন। সুতরাং পরীক্ষার ক্ষেত্রে খুব ইজি করে দেওয়া হচ্ছে, টাকা নাও পরীক্ষায় বসাও, রেজাল্ট কি হবে সেটা তো আমরা সকলেই জানি। সুতরাং যে সরকার চোরেদের জন্য, যে সরকার ঘুরপথে চাকরি পাওয়া প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট অবধি দৌড়তে পারে, সেই সরকার আবার দুর্নীতিগ্রস্তদের জন্য এই প্রাণপণ চেষ্টা করবেন না আগামী দিনে।
সেটার কোনো কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না। যদি কেউ দেয় সেটা মিথ্যে বলে প্রমাণিত হবে। কেন সেটা একটু বলি। শুভেন্দু অধিকারী যে কথাটি বলছেন তার দায় নিয়ে বলেছেন যে তিনি বসিরহাট থেকে একটি অডিও বার্তা পেয়েছেন যেখানে 50,000 টাকা দিলে যেখানে প্রশ্নপত্র মিলছে, অর্থাৎ প্রশ্নপত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিদের দিয়ে দাও, সেই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষাটা হোক, সেই পরীক্ষায় অবশ্যই যিনি প্রশ্নপত্র পাবেন তিনি ভালো করে আজকের ধরুন বৃহস্পতিবার, আজকের যদি আমি শুক্র শনি দুদিন যদি হাতে পাই একটা প্রশ্নপত্র নিয়ে, সেগুলোর উত্তর খুঁজে নেওয়াটা খুব কঠিন নয় এবং সেই উত্তরগুলো যত যত জায়গায় গিয়ে টিক মার্ক দেওয়া বা ওএমআর শিটে যে ফিল করা, সেগুলো করাটা খুব একটা বড় কাজ নয় এবং সে তো মার্কস পাবেই। আর যারা কোশ্চেন পেল না তারা কম মার্কস পাবে, অর্থাৎ পড়াশোনা করা ছেলেটা অল্প মার্কস পাবে এবং যে পড়াশোনাই করেনি ওই কোশ্চেন টুকে পাস করার চেষ্টা করছে সেই বেশি মার্কস পেয়ে যাবে। কেমন লাগে বলুন তো? পরীক্ষাটা নেওয়ার অর্থটাই কি হলো তাহলে? সুতরাং এই পরীক্ষাটা একেবারে আবার যেন একটা মনে হচ্ছে যে ছেলে খেলার পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষাটা যেন একটা ছেলে খেলার বিষয় হতে চলেছে, এটা একটা মনে হচ্ছে আপাতত বিরোধী দলনেতার বক্তব্যে। এবং সেই পরীক্ষা এসএসসি পরীক্ষা বা আগামী দিনে কবে রেজাল্ট পাবলিশ হবে, কি আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা হবে, এটা ভাবাই যায়। কারণ এখানে যখন যত নিয়োগ হয়, যত দুর্নীতি হয়, তত মামলাও হয় এবং যদি কেউ মামলা নাও করে কোনো না কোনো প্রকারে একটা সুপ্রিম কোর্টে ঠিক মামলাটা পৌঁছে যায়। আজকের দিয়ে দেওয়ার টাকা নেই, আজকের লক্ষ্মীর ভান্ডার দেওয়ার টাকা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ভাতা দেওয়ার টাকা হচ্ছে, ভাতা খেলা মেলায় বিভিন্ন স্থলে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু দিয়ে দেওয়ার টাকা হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল ইনকাম হবে আপনার, এই রকম প্রতিশ্রুতি জুমলাবাজি একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কোন জায়গায় রয়েছি, কোন জায়গায় যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা খারাপ জায়গায় যেতে পারে। দেখুন, বিজেপি এলে কতটা খারাপ করবে কতটা ভালো করবে সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকেই মনে করেন যে বর্তমান শাসক দল তার পতন হওয়া অনিবার্য। কে এসে কি করবে, ভালো করবে খারাপ করবে, সেটা লেটস ট্রাই, তাকে সুযোগ দেওয়া হোক, কিন্তু চেষ্টা করা হোক। কিন্তু যিনি রয়েছেন তিনি যে থাকলে যে আমাদের খুব আরো ডেভেলপ হবে, এই ভাতা খেলা মেলার ওপরে চলবো, এটা কিছু শ্রেণীর অংশ যারা মনে করেন তাদের অধিকাংশটাই খুব বেশি দূর যায়নি বলে, শিক্ষার গণ্ডি টপকায়নি বলে আমার মনে হয়। তারা মনে করেন যেটুকু পাচ্ছি ঠিকই পাচ্ছি, না পাওয়ার চেয়ে তো কিছু পাচ্ছি, যতটা পাচ্ছেন তত তার চেয়ে বেশি দেনা শোধ করতে হচ্ছে। সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে না, বিভিন্নভাবে ভোলানোর চেষ্টা করা হবে। আর রইল এসআইআর হলেই বা কি লাভ হচ্ছে? এসআইআর হলেই যে নির্বাচনটা ঠিকঠাক ভাবে হবে সেটাই বা কে মনে করেন? এসআইআর হলে যে বলছেন যে নো এসআইআর নো ভোট, যদি এসআইআর হয়ে যায়, যদি আপনার এসআইআর ঠিকঠাক ভাবে হয়, ভোটার যদি ভোট গ্রহণ কেন্দ্রে তার নিজের ভোটটাই না প্রয়োগ করতে পারে, এসআইআর হয়ে লাভটা কি হচ্ছে? সুতরাং যেমন এসআইআর হবে তেমন ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে যার যা ভোট সে তার নিজের ভোটটা প্রয়োগ করতে যদি পারে, তাহলেই কিন্তু একটা বড় একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। আর সেটা যদি না হয় তাহলে যেমনটা চলছে তেমনটাকেই আপনারা সঠিক বলে মেনে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আজকের বিধানসভা থেকে শুরু করে নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা যেন যত নির্বাচন এগিয়ে আসছে দিন দিন একটা আগোছালো পরিস্থিতি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী হয়ে উঠেছেন যাকে দেখে নাকি 200 মিলিটারি ভয়তে পালাচ্ছেন। আরে বাবা, উনি তো পারেন,
ওই পাকিস্তান ভারতের যখন যুদ্ধ চলছিল সেই বর্ডারে ওই আপনার একটু গাড়ি করে একটু বর্ডারটা একটু ঘুরে আসতে। আবার তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছিলেন যে মানবিকতার খাতিরে বাংলাদেশে যে নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, অশান্তি হচ্ছে, তারা কেউ বাংলায় আসলে স্বাগত জানাচ্ছেন। সুতরাং যে একই অঙ্গে কত রূপ তোমার ভুলিনি আমি আজও, এই যে একটা প্রবাদ, সেই প্রবাদটা আজকের খুব ফলছে। আমরা দেখছি, আমরা শুনছি, আমরা কিছু বলছি না। এই অংশের মানুষজন কিন্তু প্রচুর রয়েছে। আজকের যদি আপনি এই দেখতেই থাকেন, আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ভবিষ্যৎ পুরুষদের একটা বিপদের খাড়া ডেকে যাচ্ছে। সুতরাং সোচ্চার হন। এই পর্দাফাঁস অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের যদি কেউ কোনো 2000-5000 টাকা আপনি কাউকে ধার দিয়েছেন, বা কেউ আপনার টাকা ছিনিয়ে নিয়েছে, আপনার সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, আপনি গর্জে ওঠেন, আপনি প্রতিবাদ করেন, আপনি থানা পুলিশ করেন। আপনার ভোটটা যদি ছিনিয়ে নেওয়া হয়, আপনি তার প্রতিবাদ করতে যান না, যে যা গেছে গেছে, কার বিরুদ্ধে কোথায় যাব, না নেবে থানা অভিযোগ, না নেবে কেউ অভিযোগটুকুও করতে যান না। সুতরাং আজকের আবার অনেক জনপ্রতিনিধি হয়েছেন যাদেরকে আমরা সচক্ষে চিনি, যে চুকলিবাজি করে তিনি ওই একটা পঞ্চায়েত পুরসভা ভোটে উত্তীর্ণ হয়েছে। এই যে চোর কি মাই জোরসে বলে, এই প্রবাদটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি করে বলেন। তারই দলের কেউ কেউ রয়েছেন এই জায়গায় থেকে, তারা কাউকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, কোথাও জমি কেড়ে নেওয়া চেষ্টা হচ্ছে, কোথাও রাস্তাঘাট খারাপ হয়ে গেলে তার প্রতিবাদ করলে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে। এইসব নানান বিষয় এখন আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা দেখতে। আমরা এইসব বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করতে শিখছি, ভয় পাচ্ছি। কেন? যদি আমার বাড়ির সামনে পুলিশ চলে আসে, যদি আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এই যে ভয়, শাসক দল এটুকু তো বুঝে পেরেছে যে যতদিন আমি ভয় দেখিয়ে রাখতে পারবো, রাষ্ট্র ক্ষমতা দেখিয়ে যতদিন রাখতে পারবো, ততদিনই আমি ক্ষমতায় থাকতে পারবো। যেদিন মানুষের মধ্যে থেকে আমাদের উপর ভয় ডর চলে যাবে, যেদিন আমরা রাষ্ট্রপেশী প্রয়োগ করতে পারবো না, সেদিন আর আমরা এই জায়গায় থাকবো না। যতদিন ভয় ডর দেখিয়ে রাখা যায়, ততদিন আমরা সেই ভয় ডরটা দেখিয়ে রাখবো। সুতরাং এমন একটা বিষয় অভ্যস্ত হয়ে গেছে, এই রাজ্য বিজেপি আর কেন্দ্র বিজেপি যেন আলাদা জিনিস দুটো। রাজ্য বিজেপি তারা গলা ফাটাচ্ছে, দুর্নীতি ইস্যুতে তারা কথা বলে যাচ্ছে, আর কেন্দ্র বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা, অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীর ক্ষেত্রে খুবই সক্রিয় হয়ে ওঠে, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও সক্রিয় হয়ে ওঠে। আর দেখবেন পশ্চিমবাংলায় যখন ইডি সিবিআই ঢোকে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, তারা অন্যায় করলে নিশ্চয়ই আপনারা করবেন, কিন্তু সংবিধান তো কারো গায়ে হাত দেওয়ার তো অধিকার দেয়নি। আপনারা আদালতে যান, আপনারা তার প্রতিবাদ চান। যে ইডি সিবিআই বলে যে ধোয়া তুলসী পাতা, আমি তো সেটা একবারও বলছি না, কিন্তু সবকিছুর একটা তো সিস্টেম রয়েছে। আপনারা কথায় কথায় আদালতে চলে যান, আপনারা কথায় কথায় আপনারা নানান কিছুতে চলে যান,
তাহলে আপনারা এই সময় কেন আপনারা গায়ে হাত তুলে দেন? এটাও তো ঠিকঠাক নয়। কি বলছেন একবার শুনবো শুভেন্দু অধিকারী। তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ যার বুকে তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে আমরা এটা বিশ্বাস করি। বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায়, আমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন। আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন, তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পাচ্ছেন না। আমি তাদের বলবো সব ভাষা শিখুন। উচ্চশিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের, আমরা কি তখন খবর রাখি? খবর রাখি না। সেই জন্য মনে রাখবেন ভেদাভেদ নয়। ought to bend my knees before insolent might যায়। হ্যাঁ, আর একটা চোখে মানুষ দেখতে পায়, কিন্তু আর একটা চোখের অভাব, একটা চোখের অভাব। ধন্যবাদ জানিয়ে যায়। সকলে ভালো থাকুন। খোলা মেলা বুদ্ধি দিয়ে বিদ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন পরে মেধার সাথে মেধা প্লাস মানবিকতা, এই দুটো যোগ করুন, তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন। আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন। আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। উচ্চ মাধ্যমিক মাদ্রাসা টেকনিক্যাল এডুকেশন শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে 56,000। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও। 4-5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ
বিধানসভা। আমি তাদের প্রতি এক সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস, এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। আমরা ও জানে ওএমআরে হাত দিতে পারবে না, চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোনো বেকার যুবক যুবতী, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোনো সরকারি কর্মচারী শিক্ষক, কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা আর করতে পারবে না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না। আর এই মুখ্যমন্ত্রী 26,000-এর সর্বনাশ করলেন। হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে আমি টিচারদের, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের হৃদ ভাণ্ডার থেকে অনেক শুভকামনা, অনেক শুভনন্দন জানাচ্ছি। আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আমি 3 বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম, কলেজেরটা মাইনে চালাবার জন্য। কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি। ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাধ্যকে বলেছি, মাধ্যমিক অলরেডি হয়ে গেছে। সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট। আমি আর কিছু চাই। 1906-কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন। ভারতবর্ষের স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন। কোর্টে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন, কোর্ট অবমাননার দায়। আর দ্বিতীয় 1806 ত্রুটিযুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন, যেটা ওম প্রকাশ চৌতালাও স্বীকার করেনি, ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি, চোর মমতা স্বীকার করেনি। তো আপনারা শুনলেন যে এবারে যে কথা বলছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এ শূন্যপদ রয়েছে, সেখানে যারা
2 নম্বরই ঘুরপথে এসএসসির চাকরি পেয়েছিলেন, তাদেরকে মানবিকতার খাতিরে তিনি আইনি পরামর্শ নেবেন, এরকমটা তিনি বললেন একটি সরকারি অনুষ্ঠান থেকে। সুতরাং আমি সেই মা সারদা বলেছিলেন যে আমি সৎ, অনেস্ট, তারও মা, আর অনেস্ট অর্থাৎ অসৎ, অসতেরও মা, আমি সতেরও মা, অসতেরও মা। সুতরাং এই বর্তমান প্রজন্মে অনেকের সঙ্গে তুলনা করেছেন, এখানে হয়তো কেউ আবার সারদার সঙ্গে তুলনা করছেন বা নিজেকে নিয়ে তিনি সারদা মায়ের সঙ্গে তুলনা করছেন, এটাও হতে পারে। সুতরাং আমি শেষ যে আপনাদের কাছে খবরটি তুলে ধরবো সেটা হচ্ছে আজকের একটা পুজোর আগে একটা মোদি দিওয়ালি উপহার দিলেন সকলকে, যে সব ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রে 18% ট্যাক্স ছিল, খুব ন্যূনতম কিছু ক্ষেত্রে 5% ট্যাক্স ছিল, জিএসটি ছিল। সেই জিএসটি এখন বেশ কিছু জিএসটি 18% থেকে নামিয়ে বা তারও বেশি ছিল, সেগুলো নামিয়ে একেবারে 5% বা খুব অল্প জায়গায় নিয়ে চলে এসেছে। এই পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর দ্বারা সেই জিএসটি কমের ব্যবস্থা করেছেন। আপনারা গাড়ি কিনতে যান, আপনারা ইলেকট্রনিক্স দ্রব্য কিনতে যান, আপনারা জুতো কিনতে যান, আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যান, আপনারা বেশ কিছু জীবনদায়ী ওষুধ কিনতে যান, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা সেই ছাড় পাচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা সেই জিএসটি একটা সুবিধে পাচ্ছেন। সুতরাং সেই যে এই জিএসটি মোদী সরকারের একটা নির্বাচনের, আপনারা বিহার নির্বাচনের উপহার বলুন আর আগামী দিওয়ালির আগে উপহার বলুন, সেই উপহারটা সাধারণ মানুষের জন্য তুলে দেওয়া হলো এবং সেটা সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয় হবে বলে এটা অর্থনৈতিক মহল মনে করছে। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী আজকের এই বিধানসভার বাইরে কি বলেছেন আমরা শুনবো। মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম, আমরা মিষ্টি বিতরণ করলাম। দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ পণ্য 5% স্ল্যাবে চলে গেছে। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম 18% থেকে 5%। একইভাবে বাটার, ঘি, চিজ, ডেইরি স্প্রেডস এবং অন্যান্য কোকোয়ার সহ সেটা যেটা 12 থেকে 18% ছিল 5% নেমেছে। প্যাকেটজাত নামকিন, ভুজিয়া, সস, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট। নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল। আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর বাইরেও ইলেকট্রনিক বৈদ্যুতিন যন্ত্র এবং আপনারা জানেন যেগুলো স্বাস্থ্য, লাইফ ইন্স্যুরেন্স ব্যক্তিগত, সেটাকেও 0 রেট করা হয়েছে। একদিকে খালা মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের স্টেট সেস তুলছে, বাজারে আগুন, সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, পেনশনার্সরা ডিএ পায় না, চাকরি নেই, অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়ালরা সমকাজে সমবেতন পায় না, কৃষকরা ফসলের দাম পায় না। তা
তৃণমূলের দালাল মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। 6 মাস আছে, এরপরে ওর অবস্থা করবো, ওকে বারুইপুরে হারাবো, বারুইপুরে ওকে হারাবো, এখনই বলে গেলাম। চলো, অধিবেশন চলাকালীন রাজ্যের এক তো আজকের এর পর্দাফাঁস অনুষ্ঠান এখানেই। পরবর্তী পর্দাফাঁস দেখার জন্য চোখ রাখুন নিউজ ওয়াচ পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই নিউজ ওয়াচ চ্যানেলটি, এবং সকলে অবশ্যই চোখ রাখুন নিউজ ওয়াচের পর্দায় পরবর্তী বিষয়ের জন্য। ধন্যবাদ সকলকে। এর কথা বিশ্বাস করবে আমাদের একটি কথা, আমরা বিধানসভার জরুরি অধিবেশন কেন যোগ্যদের চাকরি ফেরানো না ভাই, এই জন্য অপোজিশন লিডার সাসপেন্ড। ও ভেবেছিল, ধন্যবাদ ও ভেবেছিল আমরা রাজ্যের মাঠে গোল দেবে, ধন্যবাদ জানাই। আমাদের বাঁচান, আজকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের বাঁচান। আজকে তারা খুব কষ্টে আছে। আমরা আছি, শিক্ষক সুবল সোরেন আমি আছি, আমি আপনাকে বলছি। ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা বলে না। আমরা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা যেমন বলি, আবার সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামড়ি হয়নি টাকার ব্যাপার। বিজেপি সরকার যেদিন হবে, মাইনে টাইনে সব বন্ধ, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। এই পুরোটা চোর হচ্ছে মমতা। আমরা আপনাদের সঙ্গে আছি। না, আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিলে এই যে 7ই সেপ্টেম্বর, আরে ভাই, আমরা লিখিত প্রস্তাব দিয়েছি, আমি মনোজ কুমার মুখ্য সচিবকে দিয়েছি, শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে। সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনে থেকে সাসপেন্ড করে দিয়েছে, যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষার প্রয়োজনীয়তা ছিল না। আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে